সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে কয়টি আলোচিত বিষয় রয়েছে তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ভারতের সীমান্তে পুশ ইন পুশ আউট বা বাংলাদেশে ঢোকাবার চেষ্টা বা বাংলাদেশ থেকে ভারতে ঢোকাবার চেষ্টা, এই ইস্যুসগুলো অনেক বড় ধরনের সমস্যা বা ক্যাওটিক একটা সিচুয়েশন তৈরি করেছে। আমি প্রথম আলোর একটা রিপোর্ট একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাগর জীবন গেলে যাক, বাচ্চা দুইটারে বাঁচাইন। ইনারা দুজনই ভারতের সীমান্তে বসে আছে, তাদেরকে ভারত পুশিং বাংলাদেশে করবার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ অথরিটি নিচ্ছে না। আমি জানি না আপনাদের শুনতে কেমন লাগবে, এই রিপোর্টটার মধ্যে পরিষ্কারভাবে বলছে যে এই ভদ্রমহিলা তার বাচ্চাদেরকে নিয়ে ভারতে গেছে। তারা আসলে বাংলাদেশের নাগরিক, যেহেতু তাদের কোনো বাংলাদেশের যাওয়ার সময় তারা পাসপোর্ট কিছুই ইউজ করেনি, ফলে স্বাভাবিকভাবে তাদের পরিচয়টা কিভাবে নির্ধারণ করবে। ভারতীয়রা কিন্তু জানে যে এরা বাংলাদেশি এবং তারাও বলছে আমরা বাংলাদেশি। যখন বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে তখন বাংলাদেশ অথরিটি অর্থাৎ বিজিবি তারা বলছে যে এরা বাংলাদেশি না, এই চ্যানেলে হতে হবে, ওই চ্যানেলে হতে হবে। তো অনেকটা ব্যাপার থাকে না যে এটা সবাই জানে যে ঘটনাটা আসলে কি, এই ধরনের একটা ঘটনা। কিন্তু আমার প্রসঙ্গটা এইটা না, কারা বাংলাদেশি নাগরিক কারা বাংলাদেশি নাগরিক না, নিশ্চয়ই অথরিটি সেটা নির্ধারণ করবে এবং সেটা সব প্রপার প্রসিডিউর মেনে হওয়াটাই ভালো। আমি ওই প্রসঙ্গে আসলে যাব না, কারণ সীমান্তের সংঘাত নিয়ে বলতে গেলে অনেক দীর্ঘ আকারে বলতে হয়, সেটা আরেকটা আলোচনার দাবি রাখে। কিন্তু যখন এই ভদ্রমহিলা বলছে, এখানে আমি একটু মনে পড়েও শোনাই, তার একটু সুবিধা হবে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলাদেশে ঠেলে পাঠানো চেষ্টার শিকার 6 জন 3 দিন ধরে শূন্যরেখা অবস্থান করছে। তাদের মধ্যে 2টি শিশু ও একজন নারীও রয়েছেন। খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো মানুষদের একজন সুমি আক্তার আকুতি জানিয়ে বলেন, ভাই আমাগর জীবন গেলে যাক, বোঝাই যায় বাংলাদেশের নাগরিক। সুমি আক্তার আর কোন দেশের নাগরিক হবে? তো যেহেতু কাগজপত্র নাই, তার অনেক সময় ইলিগালি ঢুকে যায়, কেউ দেখে না, আসার সময় বিপদে পড়ে যায়। কিন্তু এই যে সিচুয়েশনটা, এটা মানবিক সিচুয়েশন, এটা কষ্টের সিচুয়েশন, এটা কারোই ভালো লাগবে না। নিজের দেশে ঢুকতে পারছে না, তাকে প্রমাণ দিতে হচ্ছে বাংলাদেশি, তার ভুলের কারণেই। তারা তো খুব একটা শিক্ষিত বলাও যায় না, গরিব মানুষ। কিন্তু এইখানে নাক গলিয়েছে কিছু ইন্টারন্যাশনাল টাউট বাটপার। এগুলো ইউনুসেরই বাটপার সহযোগী। তাদের মধ্যে একটা, এর নাম হচ্ছে মীনাক্ষী গাঙ্গুলি। একে আমি বহুদিন ধরে চিনি। মীনাক্ষী গাঙ্গুলি হিউম্যান রাইটস ওয়াচের সাউথ এশিয়ার বিষয়াদি দেখে। আগে মনে হয় ব্র্যাড অ্যাডামস দেখতো, ব্র্যাড অ্যাডামস এখন আছে কিনা জানি না, মীনাক্ষী গাঙ্গুলি দেখে। মীনাক্ষী গাঙ্গুলির সাথে আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা আপনাদেরকে একটু বলে নেই। 2014-15 সালের দিকে হবে, সেন্ট্রাল লন্ডনে হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে আমাদের বেশ কয়েকজন ব্লগারকে ডাকা হয়। আমি নিশ্চিতভাবে মনে করতে পারি সেই সময় বাংলাদেশের প্রেস মিনিস্টার ছিলেন নাদিম কাদের ছিলেন। এটা কি 2015-16 বা এরকম হবে? নাদিম কাদের ভাই ছিলেন, আমি ছিলাম, অজন্তা দেব রয় ছিলেন, আমাদের আরো কয়েকজন সেখানে ব্লগাররা ছিলেন আমাদের সাথে কথা বলার জন্য, যে ব্লগারদেরকে হত্যা করা হচ্ছে, কি আসো এই বিষয়। আমরা তখন ভেবেছিলাম যে এই আলোচনাটা হবে হচ্ছে যে আইনগত কি ধরনের সাহায্য করা যেতে পারে, সরকারের সাথে কি ধরনের আলোচনা হতে পারে। গিয়ে সেখানে মীনাক্ষী গাঙ্গুলিকে পেলাম এবং একই সাথে সেখানে ব্র্যাড অ্যাডামস নামে এক ভদ্রলোক ছিলেন। এরা আসলে, ব্র্যাড অ্যাডামস তো সাদা মানুষ, আমেরিকান বা ব্রিটিশ হবে, মীনাক্ষী গাঙ্গুলি সম্ভবত ভারতীয় হবে। কিন্তু এদেরকে দেখে মনে হলো এরা জামাত বা বিএনপি শাখার সাধারণ সম্পাদক, এমন ভাবে আওয়ামী লীগের এগেনস্টে কথা বলছে। কেমন সেটা আমি আপনাকে একটু বলি। মীনাক্ষী গাঙ্গুলি এবং ব্র্যাড অ্যাডামস দুজনই আমাকে তখন বলল যে তোমাদের গভর্নমেন্ট, আমরা তো ফাঁসির বিরুদ্ধে, এই যে গোলাম আজমের ফাঁসি হয়ে যেতে পারে, তখন মনে হয় গোলাম আজমের বিচার চলছে, বা যুদ্ধাপরাধের যে বা মানবতা বিরোধী অপরাধের যে বিচার হচ্ছে, বিচার চলছে। তারা আমাকে বলছে যে আমরা ফাঁসির বিরুদ্ধে, ফাঁসি দেওয়া ঠিক না, এটা গভর্নমেন্টকে আমরা বারবার বলেছি। তো তখন আমি মীনাক্ষীকে বললাম যে মীনাক্ষী, তোমরা না বললে যে তোমরা জাস্টিসে বিশ্বাসী, আইনের শাসনে বিশ্বাসী, তো বাংলাদেশের যে জাস্টিস সিস্টেম, সেখানে তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এখনো তো আমরা জানি না যে তার মৃত্যুদণ্ড হবে নাকি আজীবন কারাদণ্ড হবে নাকি 10 বছরের কারাদণ্ড হবে না খালাস পাবে, আমরা তো এগুলো কিছুই জানি না। তো আমরা আগে কিভাবে কোর্টকে বলবো যে তোমরা ফাঁসি দিও না, বা তোমরাই কিভাবে বলবে যে ফাঁসি দিও না? তাহলে এটা একটা বিচার ব্যবস্থাতে হস্তক্ষেপ হলো না? তুমি
ভারত থেকে ইউরোপে এসেছো, তুমি একটা অর্গানাইজেশনে কাজ করো, বুঝলাম তুমি তাদের মতো চিন্তাধারা পোষণ করছো, কিন্তু তুমি একটা দেশের লিগাল সিস্টেমকে তুমি সাপোর্ট করবে না। ইরাকে যখন সাদ্দাম হোসেনকে ফাঁসি দিল, তখন তোমার এই মানে এই পুরো সাজেশনটা কোথায় গেল? বা তোমাদের অ্যামনেস্টি বলো, হিউম্যান রাইটস ওয়াচ বলো। তখন ব্র্যাড অ্যাডামস আমাকে বলছে, ইউ আর টকিং লাইক এ লয়ার। ও ইয়েস, ইউ আর এ লয়ার, এভাবে বলছে। আমি বলছি ইয়েস, ইউ শুড রিমেম্বার দ্যাট। তো মজার ব্যাপার হচ্ছে, এই মীনাক্ষী গাঙ্গুলি ওই সময় কথা বলার সময় খালি বারবার বলছে হাসিনা হাসিনা হাসিনা, মানে হাসিনা শব্দটা বলছে, নো রেসপেক্ট নাথিং। বলছে হাসিনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এখন তো আমাকে চেনেই না, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না। মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাপয়েন্টমেন্ট দেয় না, এই জন্য তার অনেক কষ্ট, এই জন্য তার উপর সমস্ত রাগ তাকে ঢেলে দিতে হবে। এই মীনাক্ষী গাঙ্গুলি একসময় নকশাল করতো, নকশাল আন্দোলনে জড়িত ছিল। জানেন তো নকশাল আন্দোলন কারা করতো? এই মাওয়িস্ট, যারা বলতো বন্দুকের নলি সমস্ত ক্ষমতার উৎস, ধরে ধরে মানুষকে খুন করত। এই খুনে পার্টির একটা সদস্য ছিল, টান দিলে আর অনেক কিছু বের হয়ে আসবে এই মীনাক্ষী গাঙ্গুলি। কিন্তু এই মীনাক্ষী গাঙ্গুলি এখন বলছে যে এই যে পুশিং করবার চেষ্টা করা হচ্ছে, এরা ভারতীয় নাগরিক এবং ভারতীয় মুসলমানদের উপর অত্যাচার করছে ভারত। আমি আসলে যাদেরকে পুশিং করার চেষ্টা করেছে তারা, এটা ভ্যালিড কোশ্চেন, তারা বাংলাদেশি কিনা, যেহেতু তারা পাসপোর্ট ছাড়া গেছে, বাট আমরা সবাই বুঝতে পারছি তারা বাংলাদেশি, বাট সেটা আইনগতভাবে হবে। কিন্তু খেয়াল করেছেন মীনাক্ষী গাঙ্গুলি খুব চামে চিকনে এসে, তার এজেন্ডা ভিন্ন। তার এজেন্ডা হচ্ছে ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে। 2024 সাল থেকে আজকে 2026-এর আজকে কয় তারিখ? 20শে জুন। আমি বলবো যে আমার 2 বছর ভারতে যাওয়া আসা হচ্ছে। আমি তো কলকাতাতে, এই যে এখন এই মুহূর্তে আমি বসে আছি চেন্নাইতে, ঘর থেকে বেরোলেই মসজিদ। আমি কলকাতাতে খুবই ফ্রিকুয়েন্টলি যাওয়া আসা করি, দিল্লিতে যাওয়া আসা করি। দিল্লি জামে মসজিদ দেখলে, মানে বাংলাদেশে এই টাইপের একটা মসজিদ আমি দেখেছি বাগেরহাটে, 7 গম্বুজ মসজিদ, এরকম চমৎকার একটা মসজিদ। তো দিল্লি মসজিদটা ঠিক ওই একই আদলে, ওই মুঘল সাম্রাজ্যের তৈরি হয়তোবা, মানে বিশাল, সেখানে প্রচুর মুসলিম। কলকাতাতে আমার দেখা মতে কোনো হিন্দুকে আমি কোনোদিন দেখিনি যে বলছে যে অমুক লোক মুসলিম, তাকে এইটা করো ওইটা করো। হ্যাঁ, ভারতের অন্য অঞ্চলে হয়তোবা 2-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তো ভারতে যেই পরিমাণ মুসলিম এবং যেই পরিমাণ তারা স্বাভাবিক জীবনযাপন করে। কয়েকদিন আগে একজন ইমাম বলছিলেন যে বাংলাদেশের এই টোকাইগুলো ঝামেলা করে আর বিপদে পড়ি আমরা। কলকাতাতে আমি 5 ওয়াক্ত আজানের ধ্বনি শুনি, সেখানে বলছে যে মুসলমানদেরকে নাকি ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অন্তত পক্ষে একটা সাধারণ নাগরিক হিসেবে এই পুরো ঘটনাটা আমার চোখের সামনে দেখা, যে কিছুই হচ্ছে না। বলা হচ্ছে যে গরুর মাংস নাকি খেতে দেয় না। আমি তো ওই যে খালেক রেস্টুরেন্টে গিয়ে গরুর মাংস হরদম খাচ্ছি। তো আলটিমেটলি এইসব কথাবার্তা মীনাক্ষী কেন বলছে? কারণ মীনাক্ষী হচ্ছে বিশ্ববাটপার ইউনুসের একটা আস্ত দালাল। সে, তার খালি নামটা আসলে বিএনপির সাথে জড়িত না, আসলে সে বিএনপি জামাতের সাধারণ সম্পাদক। সো মীনাক্ষী গাঙ্গুলিদের উদ্দেশ্যটা কি? এরা যেটা চাইছে, এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে যে ভারতে হিন্দু নির্যাতন হয়, মুসলমান নির্যাতন হয়, এবং মুসলিমদেরকে পুশিং করে বাংলাদেশে সাজিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কয়দিন আগে বাংলাদেশ সীমান্তের থেকে এই যে ভারতের সীমান্তে ঢুকে ইট পাটকেল নিক্ষেপ, গালিগালাজ, গরু নিয়ে আসা, তারপরে তাদের মাছ মাংস ডিম দুধ তরকারি এগুলো নিয়ে আসা, এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। আমি নিজে সেদিন একটা ভিডিওতে দেখলাম যে মাছ মারতে যাচ্ছে, এবং ইনফ্যাক্ট সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এই যে এই ধরনের ঘটনাগুলোতে মীনাক্ষী গাঙ্গুলিরা খুব একপক্ষীয় কথাবার্তা বলে। বিজিবি বিডিআর হঠাৎ করে বলে বসলো আমরা চুরি পরে বসে নেই। আবার ভারতীয়রা দেখলাম সেখানে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। হঠাৎ করে এগুলো কেন হচ্ছে? আমরা ইলেকশনের পর দেখেছি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সবগুলো জামাত জিতেছে। এদের টার্গেটই হচ্ছে ভারতের সাথে একটা ঝামেলা তৈরি করা। আমি বারবার করে বলছি যে সিআইএ যখন কাজ করে, আমেরিকানরা যখন কাজ করে, তখন এই ছোট ছোট সেক্টরগুলো দেখা যায়। অর্থাৎ ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে, বাংলাদেশ থেকে ভারতের উপর ইট পাটকেল নিক্ষেপ, দিল্লি না ঢাকা, দুনিয়ার কথাবার্তা বলা, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, এবং বিদ্যমান যারা আছে তাদেরকে উৎখাত। আমি বারবারই বলেছি যে বিএনপিকে উৎখাতের একটা ধান্দা করা হচ্ছে। যদিও বিএনপি উৎখাত করলে আমি খুবই আনন্দিত হব, কিন্তু প্রশ্নটা এই জায়গাতে না। প্রশ্ন হচ্ছে যে এই উৎখাতটা করে তারা কাকে আনতে চায়? আমেরিকা।
এই মীনাক্ষী গাঙ্গুলি, ব্র্যাড অ্যাডামস, এদের এদের পুরো ধান্দাটাই হচ্ছে তারা জামাতকে আনবে। এই যে জামাত এত উত্তেজনা তৈরি করছে, মীনাক্ষী গাঙ্গুলিকে আপনি একটি কথাও বলতে শুনেছেন? কিন্তু মজার ব্যাপার হচ্ছে, প্রথম আলো, ডেইলি স্টার এরা একই কোম্পানি। প্রথম আলো বলছে যে এরা বাংলাদেশি নাগরিক, এই রিপোর্টেই বলছে, আমি যে রিপোর্ট আপনাদেরকে পড়ে শোনালাম। আবার ডেইলি স্টার বলছে মীনাক্ষী গাঙ্গুলির উদ্ধৃতি দিয়ে যে ভারতে মুসলিমদেরকে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ একই কোম্পানি দুই রকমের কাজ করে। আপনাদের মনে আছে 111-এর সময় যে এই মাহফুজ আনাম, এই মতিউর রহমান, এরা কিন্তু এই ধান্দাবাজিটা করতো, সূক্ষ্ম জ্ঞানজাম তৈরি করতো তারা। এখন তারা শুরু করেছে ভারতের সাথে। আমি বারবারই বলছি, ভারতের সাথে অহেতুক এই যে কাজগুলো করছে, এগুলো আমরা সারফেসে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখানে যখন আমি এসেছি চেন্নাইতে, শত শত বাংলাদেশি মানুষ এখানে চিকিৎসা নিতে এসেছে। নিউ মার্কেটে গেছি, মেডিকেল ভিসা নিয়ে এসে তারা ব্যবসার জন্য মালপত্র নিয়ে বাংলাদেশে যাচ্ছে, নিজের চোখে দেখা। এসেছে মেডিকেল ভিসাতে, একটা ডাক্তারকে লামসাম দেখাচ্ছে, একদম লাগেজ ভর্তি করে কসমেটিক নিয়ে যাচ্ছে তাদের দোকানে, লাগেজ ভর্তি করে জামা কাপড় নিয়ে যাচ্ছে, লাগেজ ভর্তি করে পণ্য নিয়ে যাচ্ছে, এগুলো নিজের চোখে দেখা লেদারের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে গিয়ে বলে দিল্লি না ঢাকা। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্যটা হচ্ছে, এই মীনাক্ষী গাঙ্গুলিদের মতো মানুষেরা এই মানবাধিকার অর্গানাইজেশন বানিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যে ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে, যাতে বাংলাদেশে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তো উত্তেজনা হলে কি হবে? বাংলাদেশের যে মূর্খ যেই কতগুলো আছে তৌহিদি জনতা, যাদের নাম কয়েকটা কতিপয়, এরা তখন ঝামেলা তৈরি করবে, দুই পক্ষে ঝামেলা তৈরি হবে। আর এই ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য আমেরিকা, টার্কি, পাকিস্তান এরা বসে আছে। এই কথাগুলো সাধারণ মানুষকে বোঝানো প্রয়োজন, জানা প্রয়োজন। এই জিনিসগুলো জানলে তাদের চিন্তার খোরাক, আমি সবসময় একটা কথা বলি যে চিন্তার খোরাক আমি দেই। আমি একটা ক্লু ধরিয়ে দিতে পারি, আপনারা বসে বসে চিন্তা করবেন, দেখবেন যে হঠাৎ করে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। আমি তো ইন্ডিয়াতে চোখের সামনে এগুলো দেখছি, তাই বলতে পারছি। মীনাক্ষী গাঙ্গুলির কথা আমি আপনাকে বললাম, আমার পুরনো অভিজ্ঞতা আছে। নিজে বাংলাদেশের বিচার বিভাগে হস্তক্ষেপ করছে, আবার বলছে বাংলাদেশের বিচার বিভাগ ভালো না, এখানে বায়াসড হয়। এই হচ্ছে দুই চরিত্র। অনেক ধন্যবাদ এই কথাগুলো বলবার জন্য এই ভিডিওটা আজকে করেছি।